হ্যালো মাসুদ বাবা, তুই কই? হ্যাঁ আম্মু, আমি হসপিটালে লড়াইয়ের জন্য আছি আম্মু আমাদের। বাবা আমার ভয় লাগে, তুই তাড়াতাড়ি বাসায় আয়। হ্যাঁ আম্মু, আসতেছি আম্মু, আমি আসতেছি। তুই কথা বল বাবা, কই তুই কথা বল। কেউ কি ফিরে আসতে পেরেছিল? কেউ আর ফিরে আসেনি। ফিরেনি কারো আদরের সন্তান, ফিরেনি কারো প্রিয় ভাই, বাবা কিংবা বোন। কিন্তু তাদের রেখে যাওয়া পদচিহ্ন বদলে দিয়েছিল একটি জাতির ইতিহাস। কি ছিল সেই জুলাই? কেন এই ৩৬ দিনের একটি সময় পুরো বাংলাদেশের মানচিত্রের ইতিহাস বদলে দিয়েছিল? একটি জুলাই, যে জুলাই শুধু ক্যালেন্ডারের কয়েকটি দিন ছিল না, ছিল বাংলাদেশের মানুষের নতুন দিগন্তের সাক্ষী। যে সময় রাজপথে লেখা হয়েছিল সাধারণ মানুষের আবেগ, প্রশ্ন, প্রত্যাশা আর পরিবর্তনের এক নতুন স্বপ্ন। চলুন ফিরে দেখি সেই ৩৬ দিনের জুলাই। স্বাধীনতার পর থেকেই সরকারি চাকরিতে বিভিন্ন শ্রেণীর জন্য কোটা রাখা হয়। ২০১৮ সালের প্রবল আন্দোলনের পর সর্ববৃহৎ কোটা বাতিল ঘোষণা করা হয়েছিল, কিন্তু ২০২৪ সালের ৫ জুন ওই কোটা পুনরায় চালুর জন্য হাইকোর্ট রায় দিয়ে দেয়। এই রায়ে চেতনা তৈরি হয় ২০১৮ সালের মেরিট পদ্ধতি ফিরবে না। তরুণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের নামে। জুলাই ২০২৪, ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয় প্রথম দফায় ছাত্র সমাবেশ বসে। তারা চাকরিতে কোটা বাতিল সহ ২০১৮ সালে সারিবদ্ধ নিয়োগ ফেরানো দাবি তুলল। জুলাইয়ের প্রথম দিন ঢাবির রাজু ভাস্কর্যে সমাবেশ থেকে ৪ জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে শ্রেণীকক্ষে পাঠদান ও পরীক্ষা বর্জনের পাশাপাশি ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ জুলাই শাহবাগ থেকে আসে ধর্মঘটের ঘোষণা। ৬ জুলাই থেকে শুরু হয় সড়ক মহাসড়ক অবরোধ। ৭ জুলাই শিক্ষার্থীদের অভিনব বাংলা ব্লকেড কর্মসূচিতে ঢাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে। ১১ জুলাই বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রাখে। এমন সময় প্রথমবারের মতো সহিংসতার খবর আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ। ১৪ জুলাই দাবি মানতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা। অপরদিকে এদিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন শেখ হাসিনা। সাংবাদিক প্রভাস আমিন ও ফারজানার উপর প্রশ্নের জবাবে শেখ হাসিনা কটাক্ষ করেন। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শেখ হাসিনার এই মন্তব্য আগুনে ঘি ঢালল। রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন, বের করেন বিক্ষোভ মিছিল। পরের দিন ১৫ জুলাই শিক্ষার্থীদের ওই প্রতিবাদকে ক্যাশ করে আওয়ামী লীগ। এদিন হাসিনা আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এরপরই বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। ১৬ জুলাই বাঙালি ইতিহাসের অন্যতম একটা দিন। সেদিন এই জাতি দেখে একজন বীরশ্রেষ্ঠ বাঙালিকে, যিনি মাথা নত করেনি অন্যায়ের বিরুদ্ধে, বরং বুক ফুলিয়ে নিজের জীবন দিয়েছিল। ১৬ জুলাই সকাল দুপুরে প্রতিবাদ অব্যাহত থাকে। পুলিশ শিক্ষার্থীদের উপর ইচ্ছে মতো গুলি করতে থাকে। বিকেলে রংপুরে পুলিশ প্রকাশ্যে গুলি চালিয়ে ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদকে হত্যা করে। এই ঘটনাটি কোটা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে চিহ্নিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় অচল করে ছাত্র সমাবেশ হয়। ধানমন্ডি, মিরপুর সহ ঢাকায় আরো ২ জন নিহতের খবরে মানুষ উদ্বিগ্ন থাকে। এবং এই দিনই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় নিহত হন ৬ জন। তারপর রাতে ছাত্র সমাবেশ নেতারা সামরিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করে। ১৭ জুলাই ছাত্রনেতা নাহিদ ইসলাম এবং অন্যান্যরা অল আউট আন্দোলন ঘোষণা করেন। অর্থাৎ পরের দিন ১৮ জুলাই থেকে দেশব্যাপী ধর্মঘট ও সুরক্ষিত অসহযোগের ডাক দেন। কয়েক দফায় হামলা করে সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী সহ ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন প্রশাসন। সন্ধ্যায় ৭:৩০ ফ্যাসিস্ট শেখ হাসিনা কালো শাড়ি পরে ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। বরাবরের মতো নাটকীয় কান্নায় স্বজন হারানোর বেদনার কাহিনী তুলে ধরেন। ১৮ জুলাই সকাল থেকেই ছাত্র জনতা সড়ক অবরোধে নেমে যায়। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, রংপুর সহ জেলাগুলিতে বিক্ষোভ বাড়ে। সারা দেশে দ্রুত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে বড় ধ্বংস ঢাকায় হয়। আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে, তখন শেখ হাসিনা নিজে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দেন। গুলিতে একের পর এক প্রাণ ঝরে পড়ে। কেউ সাংবাদিক, কেউ বাস চালক, এমনকি টেম্পু চালকরাও সেই রক্তাক্ত দিনের নির্মমতার শিকার হন। উত্তপ্ত গরমে আন্দোলনের মাঝে যে তরুণ সকাল থেকে পুলিশ সদস্য এবং সাধারণ মানুষের মাঝে পানি বিতরণ করেছিলেন, সেই তরুণকেই পরবর্তীতে গুলিবিদ্ধ হয়ে নিহত সেই তরুণ ছিলেন মীর মুগ্ধ। ১৯ জুলাই আন্দোলন ও সংঘর্ষের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের সংকটের মুখে পড়ে। এর আগে ১৮ জুলাই থেকে মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তৎকালীন ডাক,
টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ইন্টারনেট নিজে নিজে বন্ধ হয়ে গিয়েছে। ইন্টারনেট সেবা চালু করার সর্বোচ্চ চেষ্টা করতেছে। ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষ, সংবাদকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য আদান প্রদানে সমস্যায় পড়ে। 19 জুলাইয়ের উত্তপ্ত পরিস্থিতিতে এই যোগাযোগ বিচ্ছিন্নতা পুরো ঘটনা প্রবাহকে আরো জটিল করে তোলে। অসহজ পরিস্থিতি অব্যাহত থাকে। ঢাকা চট্টগ্রামে অবরোধ বাড়ে, পরে পুলিশ এবং বিজিবি যোগ দেয়। এই একদিনে দুপুরের আগ পর্যন্ত 75 জন নিহত হয়। রাত 9:30 ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা আসে শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা কর্মসূচি। 20 জুলাই গভীর কারফিউ এবং জরুরি ছুটি জারি করা হয়। সকালেই সব অফিস, মন্ত্রণালয় বন্ধ ঘোষণা। সেনাবাহিনী নেমে পড়ে ঢাকা চট্টগ্রামের রাজপথে। 21 ও 22 জুলাই আন্দোলনের তীক্ষ্ণতা ও মৃত্যুহারে উদ্বিগ্ন হয়ে সুপ্রিম কোর্ট আসন বসে। ভোটের মর্যাদা রক্ষায় একমাত্র সমাধান বলে উচ্চ আদালত 30% মুক্তিযোদ্ধার বংশীয় কোটাকে 5% পর্যন্ত সীমিত করে দেয়। এছাড়া 2% সংখ্যালঘু বিধবা ভাতার জন্য রেখে অপর কয়েকটি কোটা বাতিল করে দেওয়া হয়। সরকারের তরফে কারফিউ শিথিলের প্রস্তাব আসে, কিন্তু শিক্ষার্থীরা শান্তি চায়নি। বিকেল পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকে। 22 জুলাইতে সামাজিক মাধ্যম ও ইন্টারনেট সংকটের মধ্যে আন্দোলন ফুরিয়ে আসে না। 17 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 2000-এর অধিক ছাড়িয়ে যায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ ছিলেন সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সহ বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। সেদিন শিক্ষার্থীদের সাথে বৈঠকে ফ্যাসিস্ট সরকার কঠিন বক্তব্য দেন, বলেন শেখ হাসিনা পালায় না। তারপর 23 জুলাই সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 18 জুলাই থেকে নিখোঁজ হওয়া আসিফ মাহমুদ, রিফাত, রশিক ও বাকের মজুমদারের সন্ধান চান। কঠিনভাবে কারফিউ চলতে থাকে। ঘরের বাইরে গেলে জবাব দিতে হচ্ছিল প্রশাসনকে। 24 জুলাই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ কিছুটা শীতল হয়। 25 জুলাই শিক্ষার্থীদের আসামি করে একের পর এক মামলা হতে থাকে। একই সাথে চলে গ্রেফতার। শেখ হাসিনা মেট্রো পরিদর্শনে গিয়ে নাটকীয় কান্নায় আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 26 জুলাই রাতে আবার নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ 3 জনকে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে তুলে নেয় ডিবি। এদিকে আতঙ্কের আরেক নাম হয়ে ওঠে ব্লক রেডের অভিযান। কোনো বাসায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পাওয়া গেলেই তুলে নিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট সরকারের পুলিশ, বিজিবি, ডিবি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো। 27 জুলাই পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। আন্দোলনের প্রভাব তখনও দেশ জুড়ে স্পষ্ট ছিল। নিরাপত্তার কথা বলে হাসনাত, সারিদ সহ অন্য সমন্বয়কদেরও তুলে নেয় ডিবি। 28 জুলাই 10 দিন ইন্টারনেট বন্ধ থাকার পর 28 জুলাই ইন্টারনেট কিছুটা স্বাভাবিক হয়। ডিবির হেফাজতে থাকা সমন্বয়কদের থেকে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা নিয়ে গণমাধ্যমে পাঠানো হয়। কিন্তু হামনান মাসুদ, রিফাত, রশিক, মাহিন সরকার আবারও বিক্ষোভ ও প্রতিবাদের ঘোষণা দেয়। 29 জুলাই আবার সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। রাজধানীর পাশাপাশি ছোট ছোট জেলাগুলোতেও আন্দোলন হয়ে ওঠে কঠোর। ফ্যাসিস্ট হাসিনা সম্পূর্ণ দোষ চাপিয়ে দেয় জামাত, শিবির ও বিএনপির উপর। 28-29 জুলাই এই 2 দিনে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়ায় 200-এর অধিক। 30 জুলাই 30 দিন গণহত্যা করে ফ্যাসিস্ট হাসিনা একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেন। অপরদিকে আন্দোলনকারীরা মুখে লাল কাপড় ও ফেসবুক প্রোফাইল লাল করার আহ্বান জানান। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ লাল প্রোফাইল ছবি ব্যবহার করে প্রতিবাদ জানান। সরকার ঘোষিত জাতীয় শোক তারা প্রত্যাখ্যানও করে। 31 জুলাই আন্দোলন হতে থাকে আরও উত্তপ্ত। শিক্ষার্থী নিহত, গ্রেফতার, হামলা, মামলা এবং চলমান পরিস্থিতির প্রতিবাদে সেদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেয়। সেদিন পুলিশ আবার চড়া হয় আন্দোলনকারীদের উপর। 1 আগস্ট রিমেম্বারিং আওয়ার হিরোজ ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে মানববন্ধন, নীরব মিছিল ও সমাবেশ হয়। 32 ঘন্টা ডিবি হেফাজতে থাকা আন্দোলনের 6 সমন্বয়ককে ওই দিন বিকেলে মুক্তি দেওয়া হয়। সেই দিনই ফ্যাসিস্ট সরকার জামাতে ইসলাম ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা মিলিট্যান্ট অ্যান্ড টেরোরিস্ট হিসেবে আখ্যা দিয়ে জারি করা হয়। 2 আগস্ট গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন সমন্বয়করা। কিন্তু সেদিন রাত থেকেই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয়। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সংঘর্ষে আগ্নেয়াস্ত্রের ব্যবহার শুরু করে। একের পর এক গুলি শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তপ্ত হয়ে ওঠে পুরো পরিস্থিতি। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আবারও কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। 3 আগস্ট সকাল থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করে। ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে 1 দফা দাবি তোলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ। 4 আগস্ট ছিল জুলাই আন্দোলনের সবচেয়ে রক্তক্ষয়ী দিনগুলোর একটি। সেই দিন
সকালে দেশ জুড়ে তুলনামূলক শান্ত পরিবেশ থাকলেও তা বেশি সময় স্থায়ী হয়নি। দ্রুতই আওয়ামী লীগ সমর্থকরা রাস্তায় নামলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, আর শাহবাগে লাখ লাখ মানুষ জড়ো হয়ে সরকারের পদত্যাগের দাবিতে অবস্থান নেয়। ফ্যাসিস্ট সরকারের বাহিনীগুলো গণহত্যার মাধ্যমে হাসিনাকে খুশি করার জন্য আর ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য মরোয়া হয়ে ওঠে। 5 আগস্ট সারা দেশে কারফিউ চলছে, থমথমে পরিস্থিতি। ভোর থেকেই ঢাকা রাস্তায় ছিল এক অস্বাভাবিক নিস্তব্ধতা, কিন্তু সেই নীরবতার ভিতরেই জমে উঠেছিল নতুন এক বিস্ফোরণের আশঙ্কা। কারফিউ আর বাধা উপেক্ষা করে হাজারো মানুষ রাজধানীর দিকে এগোতে থাকে। শাহবাগের দিকে জমতে থাকে জনস্রোত। দুপুর গড়াতেই পরিস্থিতি আর নিয়ন্ত্রণে থাকে না। কারফিউ ভেঙে জনসাধারণ গাজীপুর থেকে ঢাকায় প্রবেশ করেন। পরিস্থিতি যখন দ্রুত বদলে যাচ্ছিল, তখন গণভবনে দেশের নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। কিন্তু বাহিনীর প্রধানরা তাকে বলেন, নিরাপদ স্থানে চলে যান, আমাদের দ্বারা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। তারপর 2:30 মিনিটে পদত্যাগ করে হেলিকপ্টার করে ভারতে গিয়ে আশ্রয় নেন। যে কণ্ঠ 16 দিন আগেও গণমাধ্যমের সামনে দৃঢ়তার সঙ্গে বলেছিল, শেখ হাসিনা পালায় না, আমি পালাই না, সময়ের স্রোতে সেই একই অধ্যায়ের শেষ দৃশ্য লেখা হয় এক ভিন্ন বাস্তবতায়। ইতিহাসের নির্মম বাক্যে বদলে যায় সব হিসাব, বদলে যায় ক্ষমতার মঞ্চের দৃশ্যপট। এরপরেই আসে আনুষ্ঠানিক ঘোষণা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে জানান, শেখ হাসিনা পদত্যাগ করেছে। গণউল্লাসের মাধ্যমে মানুষ গণভবনের ভেতরে ঢুকে পড়ে। দীর্ঘ 16 বছরের শাসনামলে জমে থাকা নানা অভিযোগ, নিপীড়ন, দমন, পীড়ন ও মানুষের ক্ষোভ, সবকিছুর চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে জুলাই 5 আগস্টের মাধ্যমে। জুলাইয়ের এই রক্তাক্ত অধ্যায় একটি জাতিকে এক কাতারে দাঁড় করিয়েছে। ছাত্র, শ্রমিক, পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণীর মানুষ একই দাবিতে রাজপথে নেমেছে। কিন্তু পুরো জুলাই রাজধানীর পাশাপাশি ছোট্ট ছোট্ট জেলাগুলোতে কি হয়েছিল কেউ কি আদৌ জানে? বাতাস যখন বারুদে বিষাক্ত আর আকাশে বুলেটে রক্তাক্ত, তখন চলুন ফিরে যায় বাংলাদেশের মানচিত্রের এক ছোট অদম্য রক্ত ঋণের ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রান্তে, ফেনী। জুলাইয়ের যে সময় পুরো বাংলাদেশ প্রত্যক্ষ করেছিল এক অস্থির অধ্যায়, সেই সময় ফেনীর রাজপথ হয়ে উঠেছিল উত্তাল সময়ের সাক্ষী। পুরো বাংলাদেশে ছাত্রলীগ, যুবলীগের হাতে যে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার হয় নাই, তা ফেনীতে ব্যবহার করে লাশের বন্যা করেছিল। আজ যে আকাশের নিচে বুক ফুলিয়ে দাঁড়িয়ে মুক্ত নিঃশ্বাস নেই, ঠিক এই মাটির নিচেই বিলীন হয়েছে এক ঝাঁক তরুণের স্বপ্ন। সারা দেশ যখন কোটা বিরোধী আন্দোলনে উত্তাল, ঠিক সেই সময়ে নীরব থাকেনি ছোট্ট শহর ফেনী। 16 জুলাই পলিটেকনিকের শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলে ফেনীতে মূল আন্দোলন শুরু হয় এবং তা ছড়িয়ে পড়ে। 17 জুলাই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল করে। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে প্রাঙ্ক রোডে মিডিয়ার সামনে হামলা চালায় এবং অনেকে আহত হয়। প্রতিবাদ স্বরূপ আমরা কিন্তু ফেসবুকও এই লাল প্রোফাইল দিয়েছি বা বিভিন্ন পোস্ট করা। এটার কারণে পরশুরামের যে ছাত্রলীগের নেতা যারা ছিল তারা অনেক হুমকি দামকির এর মধ্যে আমরা পড়েছি। অনেকজন আমাদেরকে হুমকি দিয়েছেন। এমনকি এর বাইরে ফ্যামিলির বিষয় যদি বলতে যাই, ফ্যামিলি থেকে আমাকে ওইভাবে বাধা দেন। তবে 19 জুলাই ফেনীর প্রথম শহীদ হন একরাম হোসেন কাউসার। তাকে ঢাকায় হেলিকপ্টার থেকে ছোড়া রাইফেলের গুলিতে হত্যা করা হয়। তার মাথা রাইফেলের গুলিতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 4 আগস্ট ফেনীর সবচেয়ে বড় আন্দোলনের দিনগুলোর একটি। সরকার পতনের এক দফা দাবিতে মহিপালে প্রায় 4-5 হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। এবং আমাদের ছাত্র জনতাদের উপর আসলে মুহুর্মুহু গুলি প্রায় 2 থেকে 3 ঘন্টা এবং 4টা থেকে 5টা পর্যন্ত গুলি করা হয়। এবং এর পরবর্তীতে আমরা জানতে পারি যে প্রথম অবস্থায় 6 জন মারা যায় এবং যাদেরকে হসপিটালে আনার পরে আসলে কিছুদিন পরে আমরা জানতে পারি যে আসলে টোটাল আমাদের ফেনীতে 4 আগস্টে 11 জন। দুপুর 1:56 বদলে যায় দৃশ্যপট। শুরু হয় গুলিবর্ষণ। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ফেনীর ত্রাসের রাজা নিজাম হাজারীর নির্দেশে আন্দোলনকারীদের উপর মহিপাল সার্কিট হাউস রোড ওভারব্রিজের নিচে মুহুর্মুহুর গুলিবর্ষণ করে। সব অত্যাধুনিক ও ভারী অস্ত্র ব্যবহার করে সেই গুলিতে শ্রাবণ, মাসুদ সহ তাজা 11টি প্রাণ ঝরে যায় এবং আহত হন প্রায় 300 থেকে 400 জন। সেদিন রণক্ষেত্রে পরিণত হয় মহিপাল। সন্ত্রাসীদের গুলিতে ভারী হয়ে ওঠে ফেনীর বাতাস। বিপ্লব শেষ হয়েছে, শহর আবার তার চেনা কোলাহলে ফিরেছে। ফেনীর মহিপালের মোড় থেকে শুরু বাংলাদেশের সকল জেলার আনাচে কানাচে আজ আর বারুদের গন্ধ নেই, বুলেটের সেই কান ফাটানো শব্দ। কিন্তু কোনো নিস্তব্ধ রাতে
এই শহরের বাতাস ভারী হয়ে ওঠে। কতগুলো মায়ের কোল শূন্য। আমার ছেলেরা তো ক্ষমতার জন্য যায় না, এমপি মন্ত্রী হওয়ার জন্য যায় না, শুধু দেশের জন্য গেছে। যে ছেলেটি আর কোনোদিন মা বলে ঘরে ফিরবে না। ধুলো জমা ল্যাপটপ, বই খাতাগুলো আজও টেবিলে একাকি পড়ে আছে। 24শে জুলাইয়ের 36টা দিন আমরা যেন ভুলে না যাই। আজকের এই স্বাধীন নিঃশ্বাস কতটা দামি, 1400 জন ভাই বোন কিংবা বাবা সমতুল্য তারা হারিয়ে যায়নি। তারা বেঁচে আছে আমাদের অস্তিত্বে, আমাদের প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে। আর আজ যারা ক্ষমতার আসনে বসে আছে তারা দাঁড়িয়ে আছে 1400 এর অধিক শহীদের রক্ত আর হাজারো মানুষের অশ্রু ভেজা ত্যাগের ইতিহাসের উপর। অতঃপর সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম বদলে যাবে, কিন্তু ইতিহাসের গহীন পাতায় জুলাই থেকে যাবে এক অমোচনীয় অধ্যায় হয়ে। বাংলাদেশ যতদিন তার অস্তিত্ব বহন করবে ততদিন জুলাইয়ের এই স্মৃতি অন্যায়ের বিরুদ্ধে মানুষের অদম্য প্রতিরোধের এক অনিবার্য সাক্ষী হয়ে থাকবে।